হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব জ্যামিতির পার্ট 3 নিয়ে। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 এবং পার্ট 2 আপলোড করে দিয়েছি, আপনারা সেটি দেখে নেবেন, কারণ সেখানে আমি বেশ কিছু সুপার শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করেছি। তো চলুন আজকের নতুন যে পার্টটি আছে অর্থাৎ পার্ট 3 সেখানে চলে যাই। আজকেরও বেশ কিছু সুপার শর্টকাট টেকনিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ বিসিএস এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে খুব দ্রুত জ্যামিতি অংশের অ্যান্সার করতে পারেন। তো চলুন চলে যাচ্ছি আমার প্রথম অঙ্কে। তো 1 নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা, বৃত্তের ব্যাসার্ধ 30% কমালে ক্ষেত্রফল কত শতাংশ কমবে? তো এই প্রশ্নটি কিন্তু যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে সলভ করতে যাই তাহলে মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগবে। তো অঙ্কটি গতানুগতিক পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি না এই কারণে, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শর্ট ট্রিক্সটি দেখাবো কিভাবে এই অঙ্কটি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তো দেখুন, এখানে বৃত্তের ব্যাসার্ধ 30% কমলে বলেছে। তো আপনারা যেটা হিসাব করবেন সেটা হচ্ছে 100 থেকে যেই পার্সেন্টটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে নেবেন। অর্থাৎ 100 থেকে যদি আমরা এখানের পার্সেন্টটি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 70, তাই তো? তো আমরা যে কাজটা করব একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এই 70 উপরে দুইবার লিখে নিব। অর্থাৎ এই যে বিয়োগ করে যে ফলটা পাবো, অর্থাৎ 100 থেকে এখানে যে পার্সেন্টটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে, অর্থাৎ 70 পেয়েছি, সেই 70কে আমরা উপরে দুইবার গুণাকারে লিখব এবং নিচে লিখব 100। তো এবার দেখুন, যদি আমরা এটাকে কাটাকাটি করি, অর্থাৎ এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 7 সাতা 49। তো হয় 49, 7 সাতা 49। তো এবার একটু খেয়াল করুন, এই 49 কিন্তু আমার অ্যান্সার না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 100 থেকে সেই 49টা বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 49টা বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 51। অর্থাৎ এটাই হচ্ছে আমার উত্তর। কত শতাংশ কমবে? অর্থাৎ 51% কমে যাবে। তো আমি আপনাদেরকে আবার একটু বলছি, প্রথমে কি কাজ করবেন? 100 থেকে এখানের পার্সেন্টটা বিয়োগ করে নেবেন, বিয়োগ করলে হয় 70, সেই 70কে উপরে দুইবার গুণ করে লিখবেন, অর্থাৎ 70 গুণ 70 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 100। তো এটাকে যখন আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে যেই মানটা পাবো সেটা 100 থেকে বিয়োগ করে দিলেই আমাদের উত্তরটি পেয়ে যাব। তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে আরো একটি অঙ্ক করে দিচ্ছি। তো চলুন একই রকমের আমরা আরো একটি প্রশ্ন সলভ করি। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া এইগুলো তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসে না। আসলে ভাইয়া প্রাইমারি নিয়োগ শিক্ষক পরীক্ষার জন্য এবার আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তুলনামূলকভাবে বিগত বছর থেকে একটু কঠিন আসবে। আর এই প্রশ্নটি প্রায় বিভিন্ন সরকারি চাকরিতে ইদানিং বেশি আসছে। সো আপনারা এটি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে নাও এসে থাকে তাও আপনারা প্র্যাকটিস করুন, কারণ এবার কিন্তু প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হবে। সো যারা বিগত বছরে শুধু শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রিপারেশন নিয়েই যাচ্ছেন, মানে প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলোই অ্যানালাইসিস করছেন, তারা কিন্তু এবার ধরা খেয়ে যাবেন। সো একটু বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করতে হবে। তো দেখুন, একই রকমের প্রশ্ন, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? ঠিক সেম একই রকম। আমি আগে কাজ করব কি, এখানে যে পার্সেন্টটি দেওয়া আছে যেহেতু কমে বলেছে তাই আমি 100 থেকে 20 বিয়োগ করে নিব, বিয়োগ করলে হয় 80। তো এই 80কে আমি উপরে দুইবার গুণ আকারে লিখবো, 80 গুণ 80, নিচে হচ্ছে ডিভাইডেড বাই কত? 100। তো এবার এটাকে আমি ক্যালকুলেশন করে ফেলবো, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, উপরে থাকতেছে 8 8। তো 8 8 গুণ করলে কত হয়? 8 8 গুণ করলে হয় 64। তো এবার দেখুন, এই 64 কিন্তু আমার উত্তর না। আমাকে করতে হবে কি, 100 থেকে এই 64 বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ করলে হয় কত? 36। তার মানে 36% কি হবে? ক্ষেত্রফল কমবে। কত ভাগ কমবে? 36% কমে যাবে। তো এভাবে করে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো চলুন এবার 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো 3 নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, প্রশ্নটি কিন্তু খুবই সহজ। তো এখানে দেখুন আপনাকে বলেছে কত গুণ বৃদ্ধি পাবে? 3 গুণ বৃদ্ধি পাবে। তো আপনার সূত্রটি হচ্ছে জাস্ট n স্কয়ার। তো n এর জায়গায় মান কি বসাবেন? যদি বলে 3 গুণ তাহলে 3 স্কয়ার, মানে 3 স্কয়ার, অর্থাৎ 3 3 9 গুণ, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কটার উত্তর হচ্ছে অপশন খ, 9 গুণ। ওকে। তো এভাবে করে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। 3 গুণ না বলে যদি এখানে বলে 4 গুণ, 4 গুণ বৃদ্ধি পাবে, তাহলে জাস্ট আমরা কি করব? 4 এর উপর স্কয়ার দিয়ে দিব, অর্থাৎ 4 4 16 গুণ বৃদ্ধি পাবে। সো এভাবে করে আমরা খুব সহজেই অঙ্কটা সলভ করতে পারবো। তো এটার জন্য জাস্ট সূত্রটি হচ্ছে n স্কয়ার। তো এবার চলুন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে, একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? তো আসুন আমি প্রথমে একটি বৃত্ত আঁকি, যদিও আমার বৃত্তটি সম্পূর্ণভাবে সঠিক যে বৃত্ত তার মতো হবে না,
জাস্ট আপনাদের বোঝানোর জন্য আঁকলাম। তো ধরুন এটা একটা কেন্দ্র আর এটা একটা বৃত্ত। তো বলেছে কি একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা। তো মনে করুন এখানে একটা বিন্দু নিচ্ছি আর একটা বিন্দু নিচ্ছি এখানে। তো এই বিন্দু দুটো যদি আমি যোগ করে ফেলি, এই যে বিন্দু দুটো আমি যোগ করে ফেলেছি অর্থাৎ দুটি বিন্দুর সংযোগ রেখা, অর্থাৎ এটিকে কি বলে? এটিকে বলে জ্যা, অর্থাৎ এই অংশটিকে বলে জ্যা। অর্থাৎ এটিকে যদি আমি নাম দেই এ আর এটিকে যদি নাম দেই বি, অর্থাৎ এই অংশটিকে বলা হয় জ্যা। আচ্ছা তাহলে ভাই ব্যাস কি? অনেকে চিনেন না, তাদের জন্য বলে দিচ্ছি। ধরুন এই যে কেন্দ্র দিয়ে যদি আমি একটি রেখা অঙ্কন করি এখান থেকে শুরু করে এতটুকু, তো এখানে এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটাকে বলা হয় ব্যাস। অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু, এটার নাম হচ্ছে ব্যাস। আচ্ছা ভাই ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে তাহলে এই যে কেন্দ্র থেকে শুরু করে অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এই সোজাসুজি এইটুকুর নাম হচ্ছে ব্যাসার্ধ। এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ এতটুকু থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। তো মোটামুটি আমাদের জিনিসগুলো জানা আছে। তো যেহেতু দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে, অর্থাৎ এখান থেকে এতটুকু এটা সংযোগ রেখাকে কি বলে? জ্যা বলে। এবার আসুন 5 নম্বর প্রশ্নটির দিকে তাকাই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের কত গুণ হবে? তো এটার জন্য আমি একটি বৃত্ত আঁকি। এটি একটি বৃত্ত। তো এবার কল্পনা করুন এর কেন্দ্র হচ্ছে এখানে, এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে এখানে। তো এখানে আমি জাস্ট যদি আমি দুটি বিন্দু নেই, অর্থাৎ এখান থেকে এবং এখানে যদি বিন্দু নেই, তাহলে কেন্দ্র বরাবর এটি এবং এটি যদি যোগ করি এবং তার ঠিক উপরে এখানে যদি একটি বিন্দু নেই, অর্থাৎ এখান থেকে এটি যোগ করে দিলাম এবং এখান থেকে এটি যোগ করে দিলাম। তো একটু খেয়াল করুন, তো এই যে পরিধি, এই যে এগুলোকে বলা হয় পরিধি, এই পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় পরিধিস্থ কোণ। অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ। আর এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো একটা জিনিস খুব ভালোভাবে একটু বুঝে নিন, কারণ এই প্রশ্নটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। তো একটু খেয়াল করুন, আপনাদেরকে সহজেই বলে দিচ্ছি, কেন্দ্রস্থ কোণ যেটা উৎপন্ন হবে, যে জিনিসটি মনে রাখবেন সেটা হচ্ছে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে তা পরিধিস্থ কোণের থেকে দ্বিগুণ। অর্থাৎ এই কোণটির মান, অর্থাৎ কেন্দ্রস্থ যে কোণটা সেটার মান যদি হয় ধরুন 120 ডিগ্রি, 120 ডিগ্রি যদি হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণের মান হবে তার অর্ধেক, অর্থাৎ পরিধিস্থ কোণের মান হবে 60 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে যদি এরকম ঘুরে প্রশ্ন করে যে এই কোণটির মান, অর্থাৎ পরিধিস্থ কোণটির মান যদি হয় 30 ডিগ্রি, তাহলে এটার মান হবে তার দ্বিগুণ, অর্থাৎ 60 ডিগ্রি। অর্থাৎ মেইন জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিধিস্থ কোণের থেকে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ পরিমাণে বাড়ে। আবার ঘুরায় যদি আমরা বলি কেন্দ্রস্থ কোণের থেকে পরিধিস্থ কোণ অর্ধেক পরিমাণে হয়। তাহলে এখানে আমার প্রশ্নটিতে কি জানতে চেয়েছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের কত গুণ, তার মানে দ্বিগুণ। কারণ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তখন হয়ে যাচ্ছে এটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় পরিধিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ দ্বিগুণ। তার মানে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ। তো এবার চলুন 6 নম্বর প্রশ্নটি দেখি। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত? তো দেখুন একটু আগে যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম এটিকে বলে পরিধিস্থ কোণ আর এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমাকে কিসের মান দিয়ে দিয়েছে? যে পরিধিস্থ কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ এই যে পরিধিস্থ কোণ এটার মান 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? একটু আগে আপনাদেরকে বললাম যে কেন্দ্রস্থ কোণের মানটা হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় অর্থাৎ এটা হবে তাহলে 120 ডিগ্রি, অর্থাৎ 2 দ্বারা এটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে খ নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। এবার দেখুন 7 নম্বর প্রশ্নটি। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110 ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে? তো ঠিক সেম একই রকম ভাবে তো আমি একটি বৃত্ত এঁকে সেখানে পরিধিস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এঁকে নিলাম। তো আমাকে প্রশ্নে কি বলেছে একটু দেখি, যে কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110 ডিগ্রি। তো এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ হচ্ছে 110 ডিগ্রি, তাহলে এর অর্ধেক হবে পরিধিস্থ কোণ। আমরা জানি কি পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে কত ডিগ্রি হবে? তাহলে 55 ডিগ্রি হবে, অর্থাৎ অর্ধেক। তার মানে খুব সহজে আমরা বলে দিতে পারছি কত, 55 ডিগ্রি হবে
পরিদুস্থ কোণের মান। তো এভাবে কিন্তু এই প্রশ্নগুলো বেশি বেশি রিপিট হয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য। তো আপনারা এই জিনিসটি একটু খুব ভালো করে খেয়াল করে দাগাবেন যে পরিদুস্থ কোণ কোনটি এবং কেন্দ্রস্থ কোণ কোনটি, একটু ভালো করে বুঝে আপনারা দাগাবেন, তাহলে আর ভুল হবে না। তো এবার চলুন আপনাদেরকে পার্ট 1 এবং পার্ট 2 আমার যে জ্যামিতির অধ্যায় ছিল সেখান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে পার্ট 1 এর যে এইচডব্লিউ গুলো দিয়েছিলাম এবং পার্ট 2 এর যে এইচডব্লিউ গুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম তার সমাধান করে দিব। তো আজকের সেই ক্লাসটিতে আমি আপনাদেরকে সমাধান করে দিব পার্ট 1 এবং পার্ট 2 এর সমাধান। তো চলুন প্রথমে আমরা পার্ট 1 এর সমাধানগুলো করব। তো 12 নম্বর প্রশ্নটিতে যেটি বলেছে ত্রিভুজ এবিসিএ কোণ এ সমান 40 ডিগ্রি এবং কোণ বি সমান 70 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ, অর্থাৎ সমকোণী নাকি স্থূলকোণী নাকি সমদ্বিবাহু নাকি সমবাহু। তো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এর মধ্যে কোণ এ এবং কোণ বি দিয়ে দিয়েছে, অর্থাৎ একটির মান 40 ডিগ্রি দিয়ে দিয়েছে, আরেকটির মান 70 ডিগ্রি তাও দিয়ে দিয়েছে। আমাকে বের করতে হবে কোণ সি এর মান কত, অর্থাৎ কোণ সি সমান কত। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে কিন্তু আমরা সি এর মানটা খুব সহজেই বের করে নিতে পারবো। তো 40 আর 70 যোগ করি, অর্থাৎ 110 ডিগ্রি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে জাস্ট আমরা বিয়োগ করে দিলেই কোণ সি এর মান পেয়ে যাব, অর্থাৎ 180 থেকে 110 বিয়োগ করলে হয় 70 ডিগ্রি। তার মানে দেখুন কোণ সি এর মান হচ্ছে 70 ডিগ্রি। তো এবার একটা জিনিস একটু খেয়াল করুন, কোণ সি এর মান হচ্ছে 70 ডিগ্রি, কোণ বি এর মান দেওয়া ছিল 70 ডিগ্রি এবং কোণ এ এর মান দেওয়া ছিল কত, 40 ডিগ্রি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোণ সি এবং কোণ বি এই দুটি কোণের মান সেম, অর্থাৎ 70 ডিগ্রি 70 ডিগ্রি। তা আমরা একটা জিনিস জানি যে কোন একটি ত্রিভুজের ধরুন এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু যদি সমান হয় তাহলে তার যে বিপরীত যে কোণ দুটি আছে অর্থাৎ কোণ বি এবং কোণ সি সেই কোণ দুটিও সমান হবে। কখন? যখন ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ এখানে কোণ বি এর মান হচ্ছে 70 ডিগ্রি এবং কোণ সি এর মান আমরা বের করলাম 70 ডিগ্রি। তাই আমরা খুব সহজেই বলতে পারি এটি হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে আমার গ হচ্ছে সঠিক উত্তর। এবার আসি 13 নম্বর প্রশ্নের সমাধান করি। একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত 2:3 হলে ছোট কোণটির পূরক কোণ কত? এই প্রশ্নটি অনেকেই ভুল করেছেন, অনেকেরই উত্তরটি সঠিক হয় নাই। আসলে আপনাদের প্রশ্নটি বুঝতে ভুল হয়েছে, তো আসলে আমি এটি সমাধান করে দিচ্ছি। তো এরকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে এই ধরনের প্রশ্নে কিভাবে সলভ করবেন একটু খেয়াল করুন। অনুপাত যে দুটি দেওয়া আছে সে দুটি অনুপাতের যোগফল বের করে নিব, অর্থাৎ 2 + 3 = হচ্ছে 5, অর্থাৎ 5। তো এরপরে আমার যে কাজটি বের করব সেটা হচ্ছে ছোট কোণটি বের করে নিব এবং বড় কোণটি আমরা বের করে নিব। তো আমরা যেভাবে ছোট কোণটি বের করব একটু খেয়াল করুন। ছোট কোণটি বের করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই যে অনুপাত দুটির যোগফল সেটি আমরা নিচে লিখে নিব 5। এবার যেহেতু আমি ছোট কোণ বের করতেছি তাই আমি ছোট কোণের যে অনুপাতটা দেওয়া ছিল অর্থাৎ 2 সেটিকে আমি উপরে লিখে নিব, গুণ চিহ্ন দিয়ে আমার যে মানটি দেওয়া আছে অর্থাৎ 90 ডিগ্রি সেটা আমি লিখে নিলাম। তো এইটাকে আমি এবার যদি কাটাকাটি করি, 5 দিয়ে যদি 90 কে কাটাকাটি করি তাহলে হচ্ছে 18। তো 18 দুগুণে 36, অর্থাৎ 36 ডিগ্রি। আমার ছোট কোণটি হচ্ছে 36 ডিগ্রি। তো আমি বড় কোণটাও বের করে নিব। বড় কোণটা বের করলে কিভাবে কাজ করব, ঠিক নিচে দুটি যে অনুপাত ছিল তার যোগফলটা নিচে লিখে নিব অর্থাৎ 5 এবং উপরে লিখব বড় যে অনুপাতটা ছিল অর্থাৎ 3, বড় যে মানটা ছিল 3 সেটা লিখে নিব গুণ 90 ডিগ্রি। তো এটাকেও যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 18। তো 18 সাথে 3 যদি আমরা গুণ করি 3 18 হচ্ছে 54 ডিগ্রি। তো এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, একটু ভালো করে বুঝুন, আপনাদের ভুলটি যেখানে হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেটি হচ্ছে একটি ত্রিভুজ বলেছে। তো একটি ত্রিভুজ আমি একটু আঁকি। একটি ত্রিভুজের যেহেতু একটি কোণের মান 90 ডিগ্রি বলে দিয়েছে অর্থাৎ এটি সমকোণী ত্রিভুজ হবে অবশ্যই। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। তো একটু খেয়াল করুন 90 ডিগ্রি। তো একটু খেয়াল করুন একটি কোণের মান 36 ডিগ্রি। তো ধরি এই ছোট কোণ, এইটা ছোট কোণটার নাম দিলাম x, এই ছোট কোণটার নাম হচ্ছে x, এর মান হচ্ছে 36 ডিগ্রি এবং বড় কোণ হচ্ছে এটা, এটার নাম দিলাম y, y = হচ্ছে 54 ডিগ্রি। একটু ভালো করে বুঝুন। তো আমাকে কিন্তু প্রশ্নে বের করতে বলে নাই যে ছোট কোণটির মান কত। যদি বলতো যে ছোট কোণটির মান কত তাহলে আমি বলতাম 36 ডিগ্রি অর্থাৎ অপশন ক। কিন্তু আমাকে বের করতে বলেছে এখানে ছোট কোণটির পূরক কোণ কত। তো আপনারা একটু ভালো করে বুঝুন, যদি কখনো প্রশ্নে বলে যে এক্স কোণের
পূরক কোণ কত, এক্স কোণের পূরক কোণ হচ্ছে ওয়াই, আবার যদি বলে ওয়াই কোণের পূরক কোণ কত, তাহলে ওয়াই কোণের পূরক কোণ হচ্ছে এক্স। তো যেহেতু আমাকে ছোট কোণটির পূরক কোণ বের করতে বলছে, তার মানে আলটিমেটলি আমার বড় কোণটির মান কত সেটা জানতে চেয়েছে। অর্থাৎ এক্স যদি হয় ছোট কোণ, তার মানে ছোট কোণের পূরক কোণ হচ্ছে বড় কোণ, অর্থাৎ 54। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার গ। তো এবার চলুন আমরা পার্ট 2 এর যে এইচডব্লিউ 3টি দিয়েছিলাম আপনাদেরকে, অর্থাৎ 10, 11, 12, এই 3টি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো প্রথমেই যাচ্ছি 10 নম্বর প্রশ্নের সমাধানে। তো খেয়াল করুন 10 নম্বর প্রশ্নটিতে কি বলেছে। 10 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে। আপনাদেরকে কিন্তু আমি এই পার্ট 2 এর ভিডিওতে বলেছিলাম যে একটি কোণ যদি হয় এ, আরেকটি কোণ যদি হয় বি, এই দুইটা কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে পূরক কোণ। সেটা হচ্ছে কি কোণ? পূরক কোণ বলে। আবার যদি আরো একটি কোণ এবং আরো একটি কোণ, অর্থাৎ দুটি কোণের সমষ্টি মিলে যদি হয় 180 ডিগ্রি, সেটা হচ্ছে সম্পূরক কোণ। সেটা হচ্ছে কি কোণ? সম্পূরক কোণ। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু এভাবেও বলেছিলাম, অনেকে মনে রাখতে পারেন না যে কোনটা 90 ডিগ্রি কোনটা 180 ডিগ্রি। তো খেয়াল করুন, যেটা লিখতে কম অক্ষর, এখানে প, র, ক অর্থাৎ 3টি বর্ণ লাগে, আর এখানে লাগে 5টি বর্ণ। আপনাদেরকে এভাবে বুঝিয়েছিলাম। তাই যেহেতু এটি বড়, 5টি বর্ণ লাগে, তাই এটা হচ্ছে 180 ডিগ্রি। তাই দুটি কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, সেটা হচ্ছে সম্পূরক কোণ। তো দেখুন এখানে কিন্তু আমাকে বলেছে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়। দুই সমকোণ মানে কি ভাই? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আরো এক সমকোণ, তার মানে দুই সমকোণ, তার মানে দুই সমকোণ সমান কত? 180 ডিগ্রি। তো দেখুন দুটি কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, তাহলে সেটাকে কি বলে? সেটা হচ্ছে সম্পূরক কোণ। একদম সহজ। ঠিক একইভাবে 11 নম্বর প্রশ্নটিও খেয়াল করুন, সন্নিহিত সরল কোণের একটি কোণ 95 ডিগ্রি হলে অপরটি কত? এক সরল কোণ, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দেখুন এটাও কিন্তু আমার এই প্রশ্নের সাথেই মিলে যাচ্ছে। তো দেখুন একটি কোণের মান 95 ডিগ্রি দিয়েছে, মনে করুন এই যে এ কোণটি, এই কোণটির মান হচ্ছে 95 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত হলে 180 ডিগ্রি হবে? যেহেতু এক সরল কোণ আমার বলে দিয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি। জাস্ট কিছু না, আপনি 180 থেকে 95 বিয়োগ করে দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার উত্তর। অর্থাৎ 180 থেকে যদি আমরা 95 বিয়োগ করে দিই, অর্থাৎ 85 ডিগ্রি, এই 85 ডিগ্রি এখানে বসে যাবে, অর্থাৎ কোণ বি এর মান 85 ডিগ্রি হবে। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ। তো একই রকম ভাবে আমরা 12 নম্বরও সলভ করতে পারি, যে দুইটা কোণ আমরা শিখেছি, দুইটা কোণের সমষ্টি যদি কত হয়? 180 ডিগ্রি হয়, তাহলে সেটা হবে কি? সম্পূরক কোণ, তাই তো? তো এখানে আমার একটি কোণের মান দিয়ে দিয়েছে, অর্থাৎ 28 ডিগ্রি। ধরুন এ কোণটির মান হচ্ছে আমার 28 ডিগ্রি, তাহলে আচ্ছা আমি ইংলিশে লিখি 28 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হতে আর কত লাগবে? তার মানে একটু দেখুন, বিয়োগ করে দেখুন কত লাগে। তার মানে আমার 152 ডিগ্রি লাগে, তাই তো? 152 ডিগ্রি লাগে। তাহলে আমার সঠিক উত্তরটি কি? 152 ডিগ্রি। কারণ এখানে আমরা শিখেছি খুব সহজেই যে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে তারা কি হয়? সম্পূরক কোণ হয়। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত? 152 ডিগ্রি। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। তো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে জ্যামিতির উপরে আরো কিছু ভিডিও দিব। তো এটা হচ্ছে জ্যামিতির তৃতীয় পার্ট। তো এরকম করে আমি আরো বেশ কিছু পার্ট দিব, তার মধ্যে আপনারা আরো চমৎকার কিছু টেকনিক পাবেন। তো নেক্সট যে ভিডিওটা আসছে, অর্থাৎ পার্ট 4, তাতে রয়েছে আরো অনেক মজার কিছু টেকনিক। তো আপনাদের টেকনিকগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই লাইক বাটনে চিপ দিয়ে দিবেন। তো আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।